পেরিয়ে গেছে ৪৮ ঘন্টারও বেশি সময়, কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দায় কার গাফিলতি ছিল এখনো পর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। বরং পরস্পর বিরোধী বক্তব্যে বাড়ছে ধোঁয়াশা, এবং সেই বক্তব্যগুলোর মধ্যে দায় এড়ানোর কৌশল একেবারে স্পষ্ট। জানিয়ে আমি আমার অতিথিদের কাছে আসব পর্যায়ক্রমে, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে এই ঘটনার জন্য সরাসরি প্রোডাকশনকে দায়ী করেছেন অভিনেত্রী অঞ্জনা বসু। পাশাপাশি একাধিক অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তিনি সামনে এনেছেন। দেখুন, সাধারণ মানুষও বুঝতে পারছে দায়কার, আমার বলতে কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। লীনাদি খুব ভালো লেখেন, ওনার প্রযোজনা সংস্থা থেকে দারুণ দারুণ সিরিয়াল সাধারণ দর্শক তারা দেখতে পায়, কিন্তু লীনাদি কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন আমার এটা ভারী অবাক লাগছে। ওনার উচিত ছিল, এখনও সময় আছে লীনাদির, যে এগিয়ে এসে বলা যে হ্যাঁ ভাই, আমার প্রযোজনা সংস্থার কোনো ভুল, কোনো মিসকমিউনিকেশন, যা কিছু হোক, আমাদের কোনো একটা ভুলের কারণে হয়েছে এবং ও আমার পরিবারের অংশ, ও আমার, এবং আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। ওনাকে তো কেউ শুলে চড়িয়ে দেবে না, ওনার রেসপেক্ট বরং বেড়ে যাবে, এবং দায় উনি চান চাহে না চান, দায় তো নিতে হবে, কিচ্ছু করার নেই। কারণ এটা প্রযোজনা সংস্থার ভুল, এবং এরকম পারমিশন না নিয়ে না সবাই করে না, কিন্তু অনেক প্রযোজনা সংস্থা করে। গিল্ডের নিয়ম বের করেছে যে 4 জন টেকনিশিয়ান নিয়ে 5 জন টেকনিশিয়ান নিয়ে যখন কাজ হয়ে যায় তখন 16 জন টেকনিশিয়ানকে চাপিয়ে দেওয়া হয় চ্যানেলের ওপর, প্রযোজনা সংস্থার উপর। যখন সেইটা দেখতে পারেন, তার কারণ কি, টাকা নিয়ে সবাইকে তো কাট দিয়েছে, এবারে কাজ না দিলে তো তার গদি যাবে। এই 5 জনের জায়গায় 16 জনকে যখন চাপিয়ে দেন, তখন এইটা কেন দেখে নেন না যে এই পারমিশনগুলো নেওয়া হয়েছে কিনা, এটা কি আপনাদের আওতায় পড়ে না, এটা আপনাদের দেখে নেওয়ার আওতায় পড়ে না? পড়ে। যদি বলেন না, তাহলে বলবো ভুল বলছেন, মিথ্যে বলছেন, জানেন না বলে বলছেন। যদি ওটা পড়ে তাহলে এটাও পড়ে, আর যদি এটা না পড়ে তাহলে ওটা পড়ে না। সমস্ত চ্যানেল এবং প্রযোজনা সংস্থারও ফেডারেশনের এগেনস্টে বলা উচিত যে তোমরা এইটা আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে না, কারণ এটা ফেডারেশনের দেখার কথা ছিল। তুমি চেয়ারে বসে থাকলেও তুমি আমাদের পরিবারের অংশ, তোমাকে চেয়ারে বসতে দিয়েছি তাই তুমি চেয়ারে আছো, তুমি আজ আছো কাল নেই। পরিবার থাকবে ভাই, পরিবার থাকবে। মাথা আজকে সরে যাবে, কালকে অন্য মাথা চলে আসবে। কিন্তু আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে শুরুতেই আসবো। আমি এই আলোচনায় দেখাবো যে গতকাল লীনা গঙ্গোপাধ্যায়, মানে যার প্রযোজনা সংস্থা এবং এই প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার যিনি লীনা গঙ্গোপাধ্যায়, একেবারে কার্যত দায়টা পুরোপুরি ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি বলছি, গোটা বিষয়টার ওপর এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা প্রযোজনা সংস্থার কর্ণধারের বিরুদ্ধে কেন কোনো তদন্তের আওতায় আনা হবে না, কেন এফআইআর দায়ের করা হবে না? সলিলদা, দেখো, সবচাইতে দুঃখের কি জানো তো, আমি প্রথম দিন থেকে রাত্রিবেলা থেকে বলছি, এটা একটা গ্রস ক্রিমিনাল নেগলিজেন্স। এই কারণে বলছি, দেখো তুমি এখন তো ফেডারেশনের কথা ছাড়ো, প্রোডাকশন অথরিটি যারা এটাকে অর্গানাইজ করলো, তাদের উচিত ছিল ওই ওখানকার কোস্টাল অথরিটিকে খবর দেওয়া, তাদের পারমিশন নেওয়া, এবং ওখানে সবচেয়ে বড় কথা লোকাল পুলিশ স্টেশনে জানানো, সেখানকার লোককে জানানো, এবং ডেভেলপমেন্ট অথরিটি তাদের জানানো। আর সবচেয়ে বড় কথা, দেখো একটা আনন্যাচারাল ডেথ কেস হয়েছে, বলতে নেই, এরকম যেন কখনো না হয়। আজকের আমরা এই চ্যানেলে বসে আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পরে তাড়াতাড়ি এখান থেকে একটা গাড়িতে করে রুবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার যদি মৃত্যু হয়, তাহলে যে কেসটা হয় একটা আনন্যাচারাল ডেথ কেস হয়ে আছে, তার উপরেই রয়েছে। কেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার এগেনস্টে একটা ক্রিমিনাল নেগলিজেন্স কেস স্টার্ট হবে না? ইমিডিয়েটলি করা উচিত। ওই সমস্ত প্রোডাক্ট, দেখো ড্রোন চলছিল, তার মানে শুটিং ওয়াজ অন। যে বলেছে যে আমাদের শুটিং শেষ হয়ে গিয়েছিল, দায়িত্বটা হচ্ছে যে মারা গেছে তার উপরে। কে জিজ্ঞেস করবে, কে উত্তরটা দেবে? সে তো আজ নেই। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে পোস্টমর্টম এবং ভিসেরা এক্সামিনেশন। না, আমি বলছি একেবারে সলিলদা প্রোডাকশন ম্যানেজার, তিনি একেবারে ডাহা মিথ্যে কথা বলছেন। কারণ স্পষ্ট তিনি বলছেন যে যখন ঘটনাটা ঘটেছে প্যাক আপ হওয়ার পর, অথচ সেই সময় শুটিং চলছিল, মানে ক্যামেরা রোল চলছিল। তার মানে আমি বলছি ড্রোন চলছিল, আমি বলছি তার মানে গোটা বিষয়টাকে, তদন্তটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সচেতন প্রয়াস হয়েছে। আমি জানি না যে এর মধ্যে কোনো বিষয়টাকে, আসল সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা
কাজটা হয়েছে কিনা, এই প্রোডাকশন ম্যানেজারের বিরুদ্ধে, এই প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধারের বিরুদ্ধে কেন মামলা রুজু হবে না, কেন এফআইআর হবে না? এ তো মানে আপনি বলছেন যে দিনের আলোর মতন স্পষ্ট। দিনের আলোর মতো পরিষ্কার খালি নয়, তুমি দেখো যদি পোস্টমর্টেমে দেখবে লাঙে একটা ইডিমা হয়ে গেছে। এই সোডিয়াম ক্লোরাইড, যেটা সোডিয়ামটা যেটা ম্যাক্সিমাম যদি খায় ওটা তাহলে এটাকে ফুলে যায়, এটা ইডিমা হয়ে যায়। আর কেবল তাই না, এর ব্লাড সেলের যে লোহিত কণিকা যেটা আছে সেটা কিন্তু একদম সজারুর কাটার মতো এরকম দাঁড়িয়ে যায়। সুতরাং এটা তো গেল একটা। ভিসেরা তো ফরেন্সিক স্টেট মেডিসিন তো আরও অনেক কিছু তথ্য বার করবে। তাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা আমার তো সেটাই সন্দেহ হচ্ছে এখন। দিস ইজ এ ক্রিমিনাল নেগলিজেন্স অ্যান্ড এ কালপেবল হোমিসাইড। কেন এদের বিরুদ্ধে মামলা হবে না? আজকে ফেডারেশন নিশ্চুপ, এমনি সময় ফেডারেশন গলাবাজি করে ফাটিয়ে দিচ্ছে টালিগঞ্জ, এবং সেখানে কাজ পাবে যারা শিল্পী, যারা তারা কাজ পাবে কার কতটা ইয়ের প্রতি কি বলে ফেডারেশনের প্রতি আনুগত্য আছে তার উপর নির্ভর করে যে সে কতটা কাজ পাবে কতটা কাজ পাবে না। আজকে রাহুলের এই মৃত্যুর জন্য প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে যারা এই শুটিং অর্গানাইজ করলো, যাদের ল্যাপসেস রয়েছে, লোকাল পুলিশকে খবর দিল না, ওই জেলার এসপি পর্যন্ত বলে দিয়েছে আমাদের কারুর নলেজে নেই। ইভেন যে পশ্চিমবাংলার যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অথরিটি তারা পর্যন্ত বলেছে আমরা পর্যন্ত জানি না। সুতরাং পোস্টমর্টেম রিপোর্ট কথা বলবে, ভিসেরা এক্সামিনেশন কথা বলবে, তার আগে সর্বাগ্রে রাহুলের বাড়ির লোকদের বা তার আত্মীয় স্বজনের যে কেউ should lodge an FIR immediately against the persons responsible for the death of Rahul Arunodoy Banerjee. আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো, তবে তার আগে একবার পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কিভাবে কোন সময় এই ঘটনা ঘটলো, একেবারে ঘটনাগুলোর সময় ধরে ধরে পর্যায়ক্রমে আমি আমাদের প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো এটা জানার জন্য। তার কারণ শুরুতে বিকেল 5টা থেকে 5:30 এই সময় তালসারিতে সমুদ্রে ডুবে যান রাহুল, এইটা জানা যাচ্ছে। তারপরে কি হলো পর্যায়ক্রমে পার্থ? দেখো, এখানে অনেকগুলো জায়গায় যে জায়গায় ধোঁয়াশাগুলো ছিল সেই ধোঁয়াশার পরিপ্রেক্ষিতে তুমি জানো মৃত্যুর পরবর্তীকালে শুধু একটা হচ্ছে আনন্যাচারাল ডেথ কেস হয়েছে। পরিবারের তরফ থেকে পুলিশ জানাচ্ছে কোনো অভিযোগ তারা পায়নি, কিন্তু তারপর তারা জানতে পারছেন যেটা সেটা টাইম লাইনটা ঠিক করছেন এবং কতজন সেখানে উপস্থিত ছিল সেই বিষয়টা পুলিশ জানার চেষ্টা করছে। কতজন উপস্থিত ছিল সেই সংখ্যাটা দাঁড়িয়েছে হচ্ছে 70 জন, অর্থাৎ 70 জন একটা টিম, ক্রু মেম্বারদের টিম, তারা কিন্তু ওই রবিবার দিনকে শুটিং স্পটে তারা ছিল, সেই মতো একটা তালিকা পুলিশ ইতিমধ্যে তৈরি করেছে। অন্যদিকে হচ্ছে যে ঘটনাটি কখন ঘটে, নানা সময় নানা বক্তব্য উঠে এসছে এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে উড়িষ্যা পুলিশ যেমন জানিয়েছে তারা বিকেল 5:30টার সময় জানতে পারে ঘটনাটি ঘটেছে বলে, এবং ইতিমধ্যে কিন্তু যারা এই শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানিয়েছিলেন, কেউ প্রথমে বলেছেন যে শুটিং হচ্ছিল না, তার পরবর্তীকালে উঠে আসে না শুটিং হচ্ছিল, এবং তার পরবর্তীকালে কেউ বলেছিল যে একবার রাহুল বন্দ্যোপাধ্যায় পড়ে যায়, কেউ বলেছিল পড়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে তাকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু হাসপাতালে কখন আনা হয়েছিল? হাসপাতাল দীঘা স্টেট জেনারেল হাসপাতাল, সেখানকার সুপার জানাচ্ছেন একেবারে অফিসিয়াল রেকর্ড দেখে যে 6:40-এ তাকে আনা হয়েছিল রাহুলকে হাসপাতালে। এবারে হাসপাতাল থেকে হচ্ছে তালসারি বিচের দূরত্ব কতটা? হাসপাতাল থেকে তালসারি বিচের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সেই রাস্তা অতিক্রম করতে গেলে সাধারণ গতিবেগে গাড়ি যেতে সময় লাগার কথা হচ্ছে 15 থেকে 20 মিনিট, এবং তার পরবর্তীকালে যদি 5:30টার মধ্যে ঘটনা ঘটে থাকে 6:40 নাগাদ রানা হলো হচ্ছে হাসপাতালে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। কিন্তু হাসপাতালের সুপার এটাও বলছেন যে তারা মনে করছেন যে অনেকক্ষণ ধরে, অর্থাৎ গতকালকে পোস্টমর্টম অপিনিয়নে অটোপসি সার্জনরা যেদিকে ইঙ্গিত করেছিলেন হাসপাতাল সুপার বলছেন তারা কিন্তু দেখে প্রথমেই দেহ দেখে বুঝেছিলেন যে অনেকক্ষণ ধরে কিন্তু জলে ডুবেছিল। কি থেকে তিনি বুঝেছিলেন? তিনি জানাচ্ছেন যে অনেকক্ষণ ধরে জলে ডুবে থাকলে টিস্যুর রং পাল্টে যায়, সেটা তারা দেখেছিলেন। অন্যদিকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার জানাচ্ছেন যে দীঘাতে অনেকেই নানা সময় দেখতে পাওয়া যায়, দীঘা সহ বিভিন্ন জায়গায় যেহেতু সমুদ্র এলাকা সেখানে অনেকেই জলে ডোবার ঘটনা ঘটে এবং
অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সময়টা, অর্থাৎ যদি সঠিক সময় দ্রুততার সঙ্গে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে আসা যেত তাহলে ওনারা কিন্তু বহু পেশেন্টকে এরমভাবে বাঁচিয়েছিলেন। একেবারে বাঁচানো যেত যদি পুলিশের আগাম, প্রশাসনের আগাম অনুমতি নেওয়া হতো, বাঁচানো যেত। এইটা অনেকেই বলছেন যে সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা নেওয়া যেত এবং তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হতো। এই একাধিক রহস্য, একাধিক সংশয় কিন্তু এই জায়গা থেকে উঠে আসছে। আমি এইখানে দর্শকদের কাছে একবার রাখতে চাইবো যে প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন। ওরা এইখানে শুটিং করছে, যখন জলটা কভার হয়ে যাওয়া মাত্রে ওরা তো বুঝতে পারবে না, বাইরের লোক ওরা বুঝতে পারবে না। এইখানে যখন জলটা কভার হয়ে যাবে, জল বরাবর হয়ে যাবে, তখন তো বুঝতে পারবে না, তো কোনটা নিচু কোনটা ডিপ বুঝতে পারবে না। ওই হিসাবে ওরা মানে শুটিং করতে করতে চলে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। তারপরে লোকাল ছেলেদের কিছু নিয়ে লওয়া হতো, গিয়ে আরামসে লোকটা বাঁধতো না। কোনো দিন লোকাল লোক লেয়নি, দু তিনবার শুটিং হয়েছে। ওরা বোট নিয়ে যায়, সেই বোটের লোকগুলো থাকে, নাহলে লোকাল লোক কোনো দিন লেয়নি। লোকাল পারমিশন নেয়, থানাতে পারমিশন নেয়, সবাই পারমিশন নেওয়ার পরে লোকাল ছেলে রাখে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। ওরা যেখানে শুটিং করছিল মোহানা পাশে তখন জোয়ার হচ্ছিল। ওরা কিন্তু জোয়ার ভাটা কিছু জানে না ওরা। তো যদি ওখানে আমাদের লোকাল লোক স্টাফ রাখতো তো ওরা কমসে কম ওরা জানে যে জোয়ার হচ্ছে কি ডিপ আছে, ওখানে যাবে না, কি ওখানে শুটিং করবে না, অন্য জায়গায় শুটিং করবে। ওরা সেইখানে মিনিমাম 30-35 জন স্টাফ ছিল, কিন্তু তার দুদিন ধরে শুটিং হচ্ছে। তো ওরা কমসে কম 70-80 জন স্টাফ ছিল, আদার স্টাফ হোটেলে ছিল। শুটিং টাইমে মিনিমাম 30-35 জন ছিল। বোর্ড নিয়ে গিয়ে তাকে তোলার টাইমে অনেক জল খেয়ে নিয়েছে ও। যে সাঁতার কাটতে জানে না, যদি 2 মিনিট জলে ভাসে জল খাবে, ও তো পুরো পেট ভর্তি হয়ে যাবে। তাই জন্য এই সমস্যা ঘটেছে। কোনো পারমিশন নিয়েনি, ওরা এমনি হোটেলে যাই বুকিং করেছি, আসি এখানে পারে ঢুকছে। আমাকে কোনো জিজ্ঞাসা করেনি যে কি এখানে পারমিশন নিতে হবে, কি কিছু করতে হবে নিয়েনি। হ্যাঁ, মিনিমাম 7-8 জন লোক থাকতো, আমাদের লোক থাকতো, আমাদের বোর্ড থাকতো সেখানে। 5-7 দিন আগে, হ্যাঁ 5-7 দিন আগের ওরা মাঝখানে আইল্যান্ডে শুটিং হয়েছে। নৌকাওয়ালাকে আমাদের নিয়েছি, 7-8 জন নিয়েছি, আর নৌকো 2টো নিয়েছি, 2-3টে নৌকো নিয়েছি। নৌকার পরে এখানে শুটিং হয়েছে। তারপরে জোয়ারের টাইমে সেই জন্য এখানে শুটিং হয়েছে, মরে যেত। তখন জোয়ার এসে গেছে, নৌকা যখন এখানে ভাসছে ওরা নিয়ে ওইখানে নৌকার কাছে যাচ্ছে, আধা ঘন্টা পরে ওরাকে তুলছে। অর্থাৎ এই যে কজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম, তারা প্রত্যেকে বলছেন যদি প্রশাসনের অনুমতি থাকতো, যদি স্থানীয় সহযোগিতা বা সাহায্য তারা চাইতেন, তাহলে এই এত বড় মর্মান্তিক পরিণতিকে এড়ানো যেত। অর্থাৎ তারা নিজেরা এই কাজটা করলেন, এই প্রোডাকশন হাউসের যারা সেখানে ছিলেন পুরো টিম তারা এই কাজটা করলেন, এবং তারপর যখন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো দায়টা পুরো ঠেলে দিচ্ছেন তার উপরে। লীনা গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট যেটা বলছেন যে লীনা গঙ্গোপাধ্যায় বলছেন স্বেচ্ছায় রাহুল বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছিলেন, মানে পুরো দায়টা, তার মৃত্যুর দায়টা চলে যাচ্ছে অভিনেতার উপরে, যে অভিনেতার তার বক্তব্য রাখার আর কোনো সুযোগ নেই। আমি বলছি শীর্ষেন্দুদা, তার মানে মূল প্রশ্ন হচ্ছে এত বড় একটা গাফিলতির জন্য কেন লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না, কেন এই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে এফআইআর হবে না, নাকি এই কারণে হচ্ছে না যে লীনা গঙ্গোপাধ্যায় হচ্ছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন? এটা তো প্রশ্ন উঠছে, বিরোধীরা তুলছে। আপনাদের শিরোনামে দেখাচ্ছে অস্তাচলে অরুণোদয়, দেখলে মনের মণিকোঠায় লাগছে একটা তরতাজা প্রতিভাবান অভিনেতা এইভাবে চলে যেতে পারে, আমরা তো ভাবতে পারছি না। এত দায়িত্বহীনতা, এত অবহেলা কিসের জন্যে? এতগুলো গাফিলতি দেখা যাচ্ছে একটা শুটিং করতে, এইমাত্র প্রত্যেককে যেটা বলছে যার জন্য 48 ঘন্টা লাগে না। আমি একটু আপনাকে বিরত করছি, আমি কেন বারে বারে বলছি যে পুরো দায়টা কার্যত রাহুল বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়ে দিচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। আমি শোনাই কি বলেছিলেন তিনি। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। শীর্ষেন্দুদা, প্রযোজকের দায়িত্বজ্ঞানতা আর অবহেলাই হচ্ছে মৃত্যুর কারণ রাহুলের, একমাত্র। 48 ঘন্টা কেন লাগবে? স্থানীয় মানুষরা যা যা বলছেন যে 10 থেকে 15 মিনিট মাত্র লাগতো, সেখানে 1 ঘন্টা 10 মিনিট লাগছে তাকে নিয়ে যেতে। আজকে লাইফ জ্যাকেট নেই, আজকে ড্রোন হচ্ছে, ক্যামেরা চলছে, সেগুলো থেকে দেখালেই তো বোঝা যাবে
সেইটা দৃশ্যটা দেখলেই তো বোঝা যাবে যে কি কি হচ্ছিল কি কি হচ্ছিল না। আজকে সেই তদন্তটা কত দূরে গেলো, কেন প্রযোজক আজকে কমিশনের মাথায় বসে আছে এখনো পর্যন্ত, কেন তাকে সরানো হয়নি, কেন তাকে অ্যারেস্ট করতে পারবেন না? আজকে একটা মানুষ চলে যাচ্ছে, একটা অভিনেতা বেরিয়ে যাচ্ছে এইভাবে, তাহলে তার দায়িত্বটা কে নেবে? আজকে যখন প্রোডাকশন হবে, সেখানে ফেডারেশন হবে, সেখানে কমিশন হবে, তাই এইগুলোর কাজটা কি? ফেডারেশন কিসে বলে? কারোর অসুবিধা হলে সে তো জানাতে পারবে, তবে তো কমিশন, তবে তো ফেডারেশন। আজকে যে জায়গাতে লাইফ জ্যাকেট সহ আজকে 70 জন ছিলেন, এইমাত্র বললেন 70 জন ছিলেন, তাহলে একজনকে বাঁচানো গেল না। শুটিং চলছে, আজকে যে জায়গাতে অনুমতি নেই, কেন অনুমতি নেননি? কেন তার সিরিয়াল চলছে অনুমতি ছাড়া? আজকে যেখানে একেবারে এইটা দুর্ভাগ্যের বিষয় যে চোখের সামনে একজন তলিয়ে গেলেন প্রায় 1 ঘন্টা মতন, যেটা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে প্রায় 1 ঘন্টা তিনি জলে ডুবেছিলেন, যার শরীরে একাধিক অংশের মধ্যে নোনা জল থেকে বালি পাওয়া গিয়েছে, তাকে উদ্ধার করা গেল না। এইটা হচ্ছে সব থেকে বিস্ময়ের জায়গা, দুঃখের জায়গা। দেখুন, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি এবং সেই প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল আর্টিস্ট ফোরামের NT1-এ, কিন্তু এই মুহূর্তে খবর পাচ্ছি সেই বৈঠকটা হয়নি। কেন এই বৈঠকটা হলো না জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে অকাল প্রয়াণ এবং তারই পরিপ্রেক্ষিতে যে আজকের বৈঠক, আমরা আছি টেকনিশিয়ান স্টুডিওতে, এই স্টুডিওরই 4 তলায় এই বৈঠক হওয়ার কথা ছিল এবং একে একে শিল্পীরা আসছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে যারা এসছিলেন সেই শিল্পীদের একটা বড় অংশ তারা ফিরে যান। শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, এমনকি বাসব দত্তা চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, যারা শিল্পীরা এসছিলেন তারা ফিরে যান এবং শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়ে গেছেন আজকের বৈঠক হয়নি। কেন বৈঠক হয়নি? যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক, একটা মর্মান্তিক ঘটনা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ, কিভাবে তার মৃত্যু হলো 48 ঘন্টা পরেও এখনও স্পষ্ট নয়, বরঞ্চ ধোঁয়াশা বাড়ছে পরস্পর বিরোধী মন্তব্যে। একজন অভিনেতার নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, সেই বিষয়ে আজকে বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বিষয় নিয়ে আজকে আর্টিস্ট ফোরাম বৈঠক ডেকেছিল এবং সেই বৈঠক কিছুক্ষণ উপস্থিত হওয়ার পর তারা ফিরে গেলেন এবং তারা জানিয়ে গেলেন বৈঠক আজকে হয়নি। বেশ, আমি এখানে দর্শকদের একবার দেখাবো শাশ্বত চট্টোপাধ্যায় কি বলছেন। রাহুলের মৃত্যু, না না, এটা নিয়ে পরে কথা হবে, আমরা তো কিছু জানি না এখন অবধি, আমরা তো ছিলাম না। আজকের মিটিংয়ে কি হলো? মিটিং হয়নি। আমি অভিনেত্রী অঞ্জনা বসুর কাছে আসবো। অঞ্জনাদি, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার বক্তব্য শোনাচ্ছিলাম, আপনি কোনো রাগঢাক না রেখে বলছেন যে এই যে মর্মান্তিক পরিণতি রাহুলের হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রযোজনা সংস্থা। আপনার দাবিটা কি? না, আমি শুধু রাগঢাক না রেখে বললাম এমনটা নয়। শুরু থেকে আমরা সবাই, মানে শিল্পী মহল, আমরা প্রত্যেকে বলছি যে প্রযোজনা সংস্থার মানে ওই প্রযোজনা সংস্থার কাজ করতে গিয়েই তো ঘটনাটা ঘটেছে। কাজে এটা আমি একা বলছি না, আমরা সবাই বলছি এবং আমার এই কথা আমার একার নয়, পুরো শিল্পী মহলের হয়ে আমি বলেছি। দাবি, এরপরে আর দাবি কি থাকতে পারে শুভ্রজিৎ? একটা মানুষ, একটা ওইটুকুনি বয়সের একটা ছেলে, সেভাবে সে চলে গেল, মানে ইচ্ছাকৃত নয়, নিঃসন্দেহে এটা অ্যাক্সিডেন্ট। বলছি না আমরা কেউ যে জোর করে এটা একটা কোনো কনস্পিরেসি করে কেউ এটা করেছে, না, সেটা কেউ বলেনি, কেউ বলছি না, কিন্তু ঘটনাটা তো ঘটে গেল এবং এটার কেউ দায় নেব না, এটাও তো হতে পারে না, তাই না? এটা তো কখনো হতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতন, সে পরিবারে বড়রা ছোটদের দায় নেবে না, দায়িত্ব নেবে না, এটা কখনো হতে পারে না। দায় কাউকে নিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। যে যেই দোষী হন, দোষী মানে বলছি যার গাফিলতিতে হয়ে থাকুক, সেটা তো বলতে হবে এবং তার জন্য আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। কারণ ওই যে আমি শুরুতেও থেকেই বলছি যে আমরা একজন আরেকজনের হাত ধরে থাকি, এভাবেই আমাদের ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে। কাজে এখন তো হাত ছেড়ে দিলে হবে না, আর এইরকম পরিস্থিতিতে একেবারেই তো ছাড়ার কথা নয়। অঞ্জনাদি, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন AICWA তাদের তরফে গতকাল একটা প্রেস রিলিজ করা হয়েছিল, যেখানে তাদের 4 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা কি ছিল, আমি কোট আনকোট একবার পড়ি। রেজিস্টার অ্যান্ড FIR আন্ডার চার্জেস অফ মার্ডার, অর্থাৎ খুনের অভিযোগে FIR রুজু করা উচিত কার বিরুদ্ধে? প্রডিউসার, প্রোডাকশন হাউস, এদের বিরুদ্ধে। আপনি কি সহমত? আমি এটা কালকেই পেয়েছি। আমাদের এখানে আর্টিস্ট ফোরাম কি করছে সেটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের
আমরা আর্টিস্ট ফোরামের সদস্য, আমরা আর্টিস্ট ফোরামের ছাতার নিচে, এবং যেখানে আমাদের বুম্বাদা রয়েছেন, প্রসেনজিৎদা রয়েছেন, যেখানে শান্তিদা রয়েছে, অরিন্দমদা রয়েছে, যেখানে রঞ্জিত বাবু রয়েছেন, এত সব মানুষের কেয়ারে রয়েছি আমরা। সেখানে আর্টিস্ট ফোরাম কী করছে সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের সমস্ত শিল্পীদের কাছে, এবং আর্টিস্ট ফোরাম নিশ্চয়ই যেটা উচিত, যেটা ন্যায্য, যেটা ঠিক, যেটা করার কথা সেটা নিশ্চয়ই করবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা আর কখনো না হয়, মানে রাহুলের মতন এইভাবে জীবন দিয়ে যাতে আর কাউকে বোঝাতে না হয় যে আমাদের আরও সচেতন হওয়া উচিত, সেই রকম একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবং আমি আমাদের আর্টিস্ট ফোরাম, আমাদের ফেডারেশন, আমাদের সবার উপরেই আমি ভরসা রাখতে চাই। তবে হ্যাঁ, ওনারা যেটা বলেছেন, মানে আমাদের কথা ভেবে বলেছেন, সেটা আমাদের কাছে একটা বিরাট জোর বলতে পারি। অঞ্জনাদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি দর্শকদের এখানে দেখাতে চাইবো যে লীনা গঙ্গোপাধ্যায় এই প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার যিনি, আমি আরেকবার দর্শকদের শোনাবো যে পুরো দায়টা তিনি ঠেলে দিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের ওপর, যেখানে প্রযোজনা সংস্থার প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমি পরপর আপনাদের সামনে রাখবো গতকাল লীনা গঙ্গোপাধ্যায় ঠিক কী বলেছেন এবং এই প্রোডাকশনের যিনি ম্যানেজার তিনি কি বলেছেন। পরপর দেখুন, আমি আবার তারপরে অঞ্জনা বসুর কাছে আসছি। দেখুন, শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। ছিলাম না, হোটেলে দেখা হয়ে গেছে, ছাড়তে তখন শুনলাম যে রাহুল ভেসে গেছে, এরকম পড়ে গেছে। ব্যাস আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। তারপর নিয়ে এলো ওরা রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা। আস্তে যেহেতু হাই প্রেশার ছিল, প্রেশার আপনার শুটিং প্যাক আপ হয়ে গেছে। আমি আর্টিস্ট ছাড়ছিলাম, ওরা সব প্যাকিং করছিল। মানে না, তিনি নৌকো থেকে পড়ে যান না এমনি জলে নামতে গিয়ে পড়ে যান বোধ হয়। না, আপনি কি জেনেছেন যে বোটে কি বোটিং করছিলেন ওরা কেউ? না না, ওখানে যিনি ম্যাডাম ছিলেন বোটিং হয় না, বোটিং এ ছিলেন তাহলে এমনি এমনি নর্মালি যেমন শুট হয় তেমন। রেস্কিউ করতে একটা টাইম লেগেছে? না রেস্কিউ করতে একদম দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল ওখানে, আমি নিয়ে গেছিলাম গাড়ি। আমি যেতাম হোটেল থেকে 1 মিনিট লাগে ওই জায়গাটা যেতে, আর বোট ছিল, বোটে করে আপনি এটা অঞ্জনাদি মানবেন যে অসুখের চিকিৎসা তখনই করা সম্ভব যখন অসুখটা শরীরে বাসা বেঁধেছে, এটাকে আপনি মানবেন, এটাকে আপনাকে অ্যাডমিট করতে হবে। উল্টে লীনা গঙ্গোপাধ্যায় এই প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার, দায় স্বীকার করা তো দূর, পুরো দায়টা তিনি ঠেলে দিচ্ছেন তার উপরে, যিনি আর এই ইহজগতে আমাদের মধ্যে নেই, ফলে তার বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। দায় নেওয়া তো দূরের কথা, দায় তো মানে পাসিং দ্য বাক করছেন লীনা গঙ্গোপাধ্যায়। সেটাই সব থেকে আনফর্চুনেট। তবে আমার ধারণা ঘটনার আকস্মিকতায় উনিও নিশ্চয়ই বুঝতে পারছেন না বা পারেননি যে এটা তো ওনার কালকের কথা, আজকের কথা নয়, যে হয়তো বুঝতে পারেননি যে কিভাবে ওনার এগিয়ে আসা উচিত, হয়তো ওই রকম একটা মুহূর্তে। কিন্তু উনি এই স্ট্যান্ড পয়েন্টেই থাকবেন বলে আমার মনে হয় না, কারণ আমি আবারও সব কিছুর পরেও আবারও বলবো, আমাদের ইন্ডাস্ট্রি সত্যি পরিবারের মতন। এখানে এরকমভাবে কেউ কারোর দায় ঝেড়ে ফেলে, যে মানুষটা নেই তার উপরে দায় চাপিয়ে দিয়ে, আমার মনে হয় না এটা হবে বলে। এর একটা বিহিত হবেই, আমি খুব বিশ্বাসী। একটা জায়গায় আপনি গিল্ডের ভূমিকা, ফেডারেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। একটা যখন শুটিংয়ে যাওয়া হয় সেখানে কাজের থেকে অকাজের লোক বেশি গুঁজে দেওয়া হয়, কার্যত প্রয়োজন নেই তবু তাদের দিকে ঠেলে দেওয়া হয়, অথচ তারা নিরাপত্তা নিয়ে কেন আরও বেশি সাবধানী হবে না, কেন অনুমতি পর্যাপ্ত নেওয়া হবে না, এই প্রশ্নগুলো আপনি তুলেছেন বারবার অঞ্জনাদি। একদম আমার এটা বক্তব্য যে যখন কতজন ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, কতজন মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার নেওয়া হবে,
সেইটা যখন নির্ধারণ করে দেওয়ার ওনাদের রাইটের মধ্যে পড়ে বা ওটা যখন ওনাদের কাজের মধ্যে পড়ে, ওনাদের এখতিয়ার দেখার যে একটা সিরিয়াল কোথাও বাইরে গেল, ফ্লোরে রইল, যেখানেই থাকুক না কেন, কতজন টেকনিশিয়ান আমাদের আছে, টেকনিশিয়ান ওনাদের নয় কিন্তু, টেকনিশিয়ান কিন্তু আমাদেরও, টেকনিশিয়ান ভাই বলি আমরা, হ্যাঁ। কাজেই কতজন টেকনিশিয়ান যাবে সেটা যখন ওনারা দেখে দেন, তখন যে জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গার কোথায় শুটিং হচ্ছে, সেটার পারমিশন আছে কি না, সেটার সেফটি সিকিউরিটি মেজার্স ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কি না, সেইটা কি ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমার জানা নেই, কারণ আমি তো ফেডারেশনের নই। ওটা আমার একটা প্রশ্ন রইল ফেডারেশনের কাছে, যে এইটা কি ওনাদের ওই দায়িত্বের মধ্যে নেই, ওনাদের যে যে কাজগুলো ওনাদের দেখার কথা তার মধ্যে কি এইটা পড়ে না আমার জানা নেই। আমি জানতে চাইলাম আপনাদের মাধ্যমে যে সেফটি সিকিউরিটি নেওয়া হলো কি না, শিল্পী কলাকুশলী মানে সবার, টেকনিশিয়ান আর্টিস্ট সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কারণ মানুষ তো সবাই তো মানুষ, আর্টিস্ট বলে তো আমাদের 4টে হাত আছে আর টেকনিশিয়ান বলে তো তাদের 2টো হাত আছে এমনটা নই, আমরা সবাই মানুষ। আমি আবারও বলছি, আমরা পরিবার, কাজে সবার কথাই ওনাদের ভাবার কথা। ধরে নিলাম আর্টিস্ট ফোরাম আলাদা একটা আমাদের অর্গানাইজেশন, কিন্তু যদি টেকনিশিয়ানদের কথাও ভাবা হয় যে কেন 4জন টেকনিশিয়ানকে নিয়ে কাজ হবে না, কেন 16জন টেকনিশিয়ান একটুখানি কাজ পেলে ভালো, নিঃসন্দেহে ভালো, আমরাও চাই যে যত বেশি মানুষ আমাদের সঙ্গে থাকে ভালো কাজ করুক, সবাই কাজ করুক, কিন্তু তার সঙ্গে এটাকে দেখার কথা নয়, ওনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। যদি না পড়ে তাহলে বলবো যে সেইটাও এখতিয়ারের মধ্যে যদি ওনারা ঢুকিয়ে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে যেন ঢুকিয়ে নেন, আর যদি এটা ওনাদের মানে এখতিয়ারের মধ্যে থেকে থাকে তাহলে ওনারা কেন নিলেন না, সেই প্রশ্ন কেন করলেন না। একেবারে অঞ্জনাদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি দর্শকদের সামনে রাখবো যে আমি বারে বারে বলছি যে দায়টা কার, এই দায়টা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটাই তুলেছেন অভিনেতা কৌশিক সেন এবং অভিনেত্রী রেশমি সেন। কে কি বললেন একবার দেখুন। এই যে রাহুলের মৃত্যু নিয়ে এত রকমের প্রশ্ন উঠছে, এত রকমের অসঙ্গতি দেখা দিচ্ছে, মানে প্রত্যেক মানুষের ভার্সন আলাদা 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 আলাদা, সেইটা কেন, মানে সেইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। এত অসঙ্গতি কেন, তার তো ওটা দায় নিতে হবে কাউকে। এবং আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন আছে আর্টিস্ট ফোরাম, সে আর্টিস্ট ফোরামও দায়িত্ব এড়াতে পারে না। এবং রাহুলের কেন এরকম হলো, এটা আর্টিস্ট ফোরামেরও দায়িত্ব খুঁজে বার করা। টেকনিশিয়ান ভাইরা নাকি ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তারা তো সাঁতার নাও জানতে পারতো, তারাও নিরাপত্তা কি আছে, এই প্রশ্ন কি ফেডারেশনের সঙ্গে এই আলাপটা কি, এই কথোপকথনটা কি ফেডারেশনের সঙ্গে তার টেকনিশিয়ানদের হয়েছে বা আর্টিস্ট ফোরামের সঙ্গে তার আর্টিস্টদের হয়েছে, যে এরকম যদি কখনো কোনো সিচুয়েশনের মধ্যে আর্টিস্টরা পড়েন অথবা টেকনিশিয়ানরা পড়েন, তাহলে তাদের নিরাপত্তার ব্যবস্থা কি? আদৌ কোনো নিরাপত্তা ব্যবস্থা প্রোডাকশন হাউসগুলো রাখে যখন এই ধরনের কোনো রিস্কি সিনস বা শর্টস হয়? সলিলদা, দেখো, এই যে গাফিলতি বলো বা ক্রিমিনাল নেগলিজেন্স বলো, এটা তুমি অ্যাসার্টেন করতে এরমভাবে পারবে না। কে কি বললো না বললো অন দি বেসিস অফ অ্যান আনন্যাচারাল ডেথকে সেটা করা সম্ভব নয়, আনলেস তুমি একটা স্পেসিফিক কেস করো। তোমাকে এটা 106 বিএনএসএ ডিউ টু ক্রিমিনাল নেগলিজেন্স, ডিউ টু নেগলিজেন্ট অ্যাক্ট, তুমি এখন একটা এফআইআর করো। এফআইআর করলে তো তখন তোমার সেই অধিকারটা থাকবে, রাইট থাকবে টু ইনভেস্টিগেট প্রপারলি। এবং সেই ইনভেস্টিগেশনের পার্ট হচ্ছে প্রত্যেকের রোলটাকে এক এক করে ফিক্স আপ করা হবে। এবং প্রধান এবং সবচাইতে প্রধান যে প্রিন্সিপাল যে হবে, যার উপর ফিক্স আপ করা হবে, সে হচ্ছে এই প্রোডাকশান সিস্টেমটা, যারা প্রোডাকশান ম্যানেজার থেকে শুরু করে এই প্রোডাকশনের সঙ্গে যারা যারা জড়িত, প্রডিউসার একদম, এবং তার সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকে, এই তুই যাস না বলে আমার কথাটা শেষ হয়ে গেল বললে তো হবে না। কোস্টাল ডিপার্টমেন্টকে খবর দেওয়া উচিত ছিল, ফিশারি ডিপার্টমেন্টকে খবর দেওয়া উচিত ছিল, লোকাল পুলিশ স্টেশনকে খবর দেওয়া উচিত ছিল। ওই রকম একটা সমুদ্র সৈকতে একদম নিকটবর্তী অঞ্চলে যখন শুটিং হচ্ছে, সেখানে তোমার কোস্টাল গার্ডদের যদি না বলা হয়, ওখানে নুলিয়া থেকে শুরু করে বোট থেকে শুরু করে রেস্কিউ অপারেশন থেকে শুরু করে এই যে সমস্ত না করা ডিউ টু নেগলিজেন্স, গ্রস নেগলিজেন্স,
তোমাকে 106 বিএনএসএ ইমিডিয়েটলি ইট অ্যাট্রাক্টস বিএনএস 106 এগেনস্ট দি পারপিটেটর রেসপন্সিবল ফর দিস নেগলিজেন্স। এই নেগলিজেন্স কার সেটা ফিক্স আপ তুমি তখনই করতে পারবে যদি তুমি এই ক্রিমিনাল কেসটা করো। ক্রিমিনাল কেস করা মানে এই নয় যে 50 জন লোককে ধরে নেওয়া, না তা নয়, তোমাকে এই সঠিক তদন্ত যদি করতে হয়, ইফ উই হ্যাভ টু অ্যারাইভ অ্যাট এ ডেফিনিট কনক্লুশন যে whether there has been any negligence on the part of some people or somebody or the production manager or the production staff, তাহলে তো তার এগেনস্টে তো মামলা করা দরকার। একটা লোক এরকমভাবে চলে যেতে পারে না, এরমভাবে তার একটা লোকের জীবনের অবসান হতে পারে না। তার জন্য আইন আছে, আইনগত ব্যবস্থা ইমিডিয়েটলি এইটা ট্রাক্স লফুল বেশ, আইনে কি রয়েছে আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে একটু বিস্তারিত জানবো। তালসাঁড়ি সমুদ্র সৈকত উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই থানার অন্তর্গত। উড়িষ্যার তদন্ত শুরু করেছেন বলছেন পুলিশ, কিন্তু সেই তদন্তে সহযোগিতা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, যেহেতু এই লোকের দিয়ে আজকে প্রযোজক বলুন অভিনেতা বলুন প্রত্যেকে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী। আজকে সেই জায়গাতে তদন্ত সেইভাবে এগোতে হবে যেমন 106 আগে আইপিসির 304A ছিল, সেখানে 5 বছরের শাস্তি আছে। কেন হবে না? কিসের জন্য হবে না এগুলো? আজকে নিরাপত্তা নেই, আজকে অভিনেতার নিরাপত্তা থাকবে না, সেখানে 40 জন 50 জন ঘিরে তার জন্যে তার শুটিং চলছে, সেখানে কেউ বাঁচাতে যেতে পারবেন না। আজকে নুলিয়া, প্রশিক্ষিত নুলিয়া কেন থাকবে না? কেন স্পিডবোট থাকবে না? কেন আজকে অনুমতি নিয়ে হবে না? তাহলে সিরিয়ালটা শুরু করলেন কেন? আজকে সেই জায়গাতে প্রথম আসতে হবে। আজকে যে জায়গাতে আজকে প্রোডাকশান যেখানে ইউনিট, সেই প্রোডাকশান ইউনিটে যদি আমি সত্যি ফ্যামিলি হই, সেই ফ্যামিলির প্রত্যেককে যিনি বললেন অঞ্জনাদি, প্রত্যেকের সুবিধে অসুবিধে প্রতিটা জিনিস দেখতে হবে। আজকে এক্ষুনি তদন্ত শুরু করে অ্যারেস্ট করতে হবে প্রযোজককে, কারণ তিনি হচ্ছেন একমাত্র যে নিরাপত্তার জন্য অনুমতি না নিয়ে সিরিয়ালটা শুরু করেছেন। আজকে পুরোটা দৃশ্য পুরোটা তোলা আছে, ড্রোনটাকে সংরক্ষণ করুন, ক্যামেরাটাকে সংরক্ষণ করুন, একদম এইটাতে এই জায়গাতেই করা আছে যে কি দৃশ্য হয়েছিল, তিনি চলে যাচ্ছিলেন না আমরা বারণ করেছি, এই নিয়ে একটা জীবন চলে যেতে পারে না। আজকে অভিনেতা, সেই 43 বছরের অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, আজকে কিভাবে চলে গেলেন? তাহলে সাধারণ মানুষের কথা নিরাপত্তা বোধ করবেন। আমি আরেকবার অঞ্জনা বসুর কাছে আসবো। এই যে একেবারে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যা যা বলা হচ্ছে এবং প্রোডাকশন হাউসের তরফে যেগুলো বলা হয়েছে পুরো হচ্ছে পরস্পর বিরোধী, এটা মোটামুটি দিনের আলোর মতন স্পষ্ট হয়েছে অঞ্জনাদি। তার মানে কোথাও কি মনে হচ্ছে যে আসল সত্যিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আসলে যেটা আমি আগেও বললাম যে ঘটনার আকস্মিকতায় হয়তো কেউই বুঝতে পারেনি যে কিভাবে রিয়্যাক্ট করা উচিত, সেই জন্য এক একজন এক এক রকম বলছিল, কিন্তু এক একজন এক এক রকম ভয়ের চোটে বলছিল, সেটা আমার ধারণা। আমি না ভীষণ সোজাসাপটা কথা বলি, আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে জনসাধারণের, কিন্তু আমার এটাই মনে হয় যে ভয়ের চোটে কে কি বলবে না বলবে বুঝে উঠতে পারছিল না বলে সবাই নানা রকম বলার চেষ্টা করছিল এবং বোঝানোর চেষ্টা করছিল যে শুটিংয়ের সময় এটা হয়নি বা শুটিংয়ের কারণে এটা হয়নি সেটা, কিন্তু সব কিছুর শেষে একটা মানবিক দিক থাকে। ওই মানবিক দিকটা তো আমরা হারিয়ে ফেলতে পারি না। আমরা কিসের মানুষ? এক তো বলছে পরিবার, তারপরে পারিবারিক একটা ব্যবস্থাপনা যদি ভুলেও যাই, মানবিকতাটা তো ভুলে যেতে পারি না, সেটা তো ভুলে যাওয়ার কথা নয়। কাজে আমি এখনও বিশ্বাসী, আমি আবারও বলছি শুভ্রজিৎ, আমি এখনও বিশ্বাসী এটা একটা সময়ের কারণে এরম একটা অদ্ভুত ঘটনা ঘটছে, কিন্তু এটা এইভাবে রাহুলের মৃত্যু এইভাবে একটা কিছু না জানা অবস্থায় থেমে থাকবে না, কিছু একটা এর এন্ড হবে এবং যেটা রাহুলের আত্মা শান্তি পাবে এমনই কিছু নিশ্চয়ই হবে। একেবারে সত্যিটা সামনে আসুক, তদন্তে সত্যিটা সামনে আসুক এবং এই ঘটনার পেছনে যারা দায়ী রয়েছেন তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেন নেওয়া হয়, এইটা কিন্তু সকলে চাইছেন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি নিয়ে কি বলছেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ মুখোপাধ্যায়, আমি পরপর আপনাদের সামনে রাখবো। এখানে যেটা চলছে, এই যে বিভিন্ন ভার্সন, এটা বেসিক্যালি একটা
সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, এবং ধরো অনেকগুলো এলিমেন্ট রয়েছে, ধরো আমি এলিমেন্ট ভুলেও গেলাম, অনেকগুলো ব্যক্তি প্রত্যেকে তাদের সাবজেক্টিভ যে ইন্টারপ্রিটেশন বা সাবজেক্টিভ পার্সপেক্টিভ দিচ্ছে, যেটা দিচ্ছে না সেটা হচ্ছে যে অবজেক্টিভ ট্রুথ। একটা অবজেক্টিভ ট্রুথ সেটাকে 6টা পার্সপেক্টিভ থেকে কিভাবে তাদের আনরিলায়েবল মেমোরি দিয়ে, মেমোরি কত শর্ট টার্ম হয় এবং ইন্টেনশনালি আমরা অনেক সময় মেমোরিকে ইউজ করি, সো উইচ ইজ আনরিলায়েবল। সো সেই আনরিলায়েবল মেমোরি এবং সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, এই দুটো জায়গা থেকে একটা নির্দিষ্ট ঘটনাকে কিভাবে প্রত্যেকের একটা সাবজেক্টিভ জায়গা থেকে দেখা, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে দেখা, এবং সেলফ অ্যাডভোকেসি, আমি এই শব্দটা অবশ্যই ব্যবহার করবো। সেলফ অ্যাডভোকেসি বলা যায় যে প্রত্যেকে কোথাও একটা নিজেকে ডিফেন্ড করবার, যে একটা কোনো ঘটনা সম্পর্কে যখন কেউ কোনো কথা বলি, আমরা সবসময় চাই যে আমাকে আগে নিজেকে গার্ড করতে, সহজে ব্যাপারটাকে নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেন অ্যাজ ইফ সবটা হয়ে যায়। এই যে সবটা হয়ে যায়, এটা একটা কত বড় ট্র্যাপ। এটা তো রেগুলার ঘটবে না, ধরো এই বাবিনের কেসটা রেগুলার ঘটবে না, বাট ঘটেছে তো। নিশ্চয়ই কথাবার্তা হবে আমার পরবর্তী স্টেপ কি হবে, যারা কার্যকরী সমিতির মাথা আছেন তারা ডিসাইড করবেন কি হবে না হবে। আমার সাজেশন হচ্ছে এই পরস্পরকে দোষারোপ না করে আমার মনে হয় যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আরও সাবধান হতে পারে। জাস্ট আমাদের দেখার কথা যে ওখানে ড্রোন শটস ইত্যাদি ছিল, আস্তে আস্তে সব রিভিল হচ্ছে, উইচ ইজ ভেরি স্যাড। কিন্তু আমার মনে হয় রাহুল ওয়াজ অ্যান অ্যামেজিং গাই, ভালো অভিনেতা, ভালো মানুষ, ভালো বক্তা, শিক্ষিত ছেলে, বুদ্ধিমান ছেলে। আমাদের জন্য বিশাল লস, খুব বড় লস। দেখুন, যে প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম সেই প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করব, যে দায় কার। এখনো পর্যন্ত 48 ঘন্টা পরেও কোনো সংস্থা, প্রযোজনা সংস্থা, মূল দায়িত্ব এই শুটিংয়ের ক্ষেত্রে যাদের ছিল তারা কেউ দায় স্বীকার করেনি, বরং দায় ঝেড়ে ফেলতে তারা বেশি ব্যস্ত। এই ক্ষেত্রে দায়, গাফিলতি, রেসপন্সিবিলিটি, দায়িত্ব এইগুলো নির্ধারিত হবে কিনা, এবং তদন্তে যাদের গাফিলতিতে, যাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য একটা প্রতিভাবান অভিনেতাকে আমরা হারালাম, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে কিনা, আমাদের টানা সেই দিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। আর এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।